আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ওয়ান টিভি প্রাইম টাইম নিউজের সাথে আছি আমি মোহাম্মদ সোহাগ শিকদার। শুরুতেই জানাবো এসএনএস হোমল্যান্ড সংবাদ শিরোনাম। গ্রিন কার্ড আবেদনে বড় পরিবর্তন আনছে ট্রাম্প প্রশাসন। 18 সেপ্টেম্বর থেকে কার্যকর হবে নতুন নিয়ম। ভোটার তালিকায় লাখো প্রশ্নবিদ্ধ নিবন্ধন। যুক্তরাষ্ট্রের 4 অঙ্গরাজ্য নিয়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। কানাডার দাবানলের বিষাক্ত ধোঁয়ায় আবারও ঢেকে গেল যুক্তরাষ্ট্র। চরম স্বাস্থ্য ঝুঁকিতে কোটি মানুষ। ফ্লোরিডায় শ্যালিকা হত্যা মামলায় বাংলাদেশি অভিযুক্তকে ফেডারেল হেফাজতে নিতে চায় ডিএইচএস। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আমেরিকায় গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বড় পরিবর্তন আনছে ট্রাম্প প্রশাসন। বাতিল করা হয়েছে বাইডেন আমলের পাবলিক চার্জ নীতি। এখন থেকে ইউএসসিআইএস আবেদনকারীর আর্থিক সক্ষমতা ও সরকারি সুবিধার উপর নির্ভরশীল হওয়ার সম্ভাবনা আরও কঠোরভাবে মূল্যায়ন করবে। নতুন নিয়ম কার্যকর হবে 18 সেপ্টেম্বর 2026 থেকে। কি বদলাচ্ছে এবং কারা সবচেয়ে বেশি প্রভাবিত হতে পারেন, বিস্তারিত জানুন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড ও অভিবাসন আবেদনকারীদের জন্য বড় ধরনের পরিবর্তন আনছে ট্রাম্প প্রশাসন। দেশটির ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি বা ডিএইচএস পাবলিক চার্জ নীতিমালায় পরিবর্তন এনে 2022 সালে বাইডেন প্রশাসনের জারি করা নিয়ম বাতিলের ঘোষণা দিয়েছে। ডিএইচএস জানিয়েছে, নতুন চূড়ান্ত নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তি ভবিষ্যতে সরকারি সহায়তার উপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন কিনা তা নির্ধারণে ইউএসসিআইএস কর্মকর্তারা এখন থেকে আরও বিস্তৃতভাবে আবেদনকারীর তথ্য ও পরিস্থিতি মূল্যায়ন করতে পারবেন। আগে 2022 সালের নিয়মে কর্মকর্তারা নির্দিষ্ট কিছু সরকারি সুবিধা বিবেচনা করতে পারতেন। নতুন নিয়মে প্রতিটি আবেদন পৃথকভাবে পর্যালোচনা করে সংশ্লিষ্ট সব প্রাসঙ্গিক বিষয়ে বিবেচনার সুযোগ থাকবে। ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস বা ইউএসসিআইএস এর মুখপাত্র জ্যাক কাহলার বলেন, ট্রাম্প প্রশাসন আইনের শাসন নিশ্চিত করতে এবং মার্কিন করদাতাদের অর্থের সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। তার ভাষায়, সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন এমন বিদেশিদের জন্য করদাতাদের অর্থ ব্যয় হওয়া ঠেকাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন নিয়ম কার্যকর হবে আগামী 18 সেপ্টেম্বর 2026 থেকে। একই সঙ্গে ইউএসসিআইএস গ্রিন কার্ডের আবেদনপত্র ফর্ম I-485 এর সংশোধিত সংস্করণ প্রকাশ করবে। নির্ধারিত তারিখের পর পুরনো সংস্করণের ফর্ম ডাকযোগে পাঠানো বা অনলাইনে জমা দিলে তা গ্রহণ করা হবে না। বিশেষজ্ঞদের মতে, এই পরিবর্তনের ফলে গ্রিন কার্ড বা স্থায়ী বসবাসের আবেদনকারীদের আর্থিক সক্ষমতা, কর্মসংস্থান, পারিবারিক অবস্থা এবং ভবিষ্যৎ সরকারি সহায়তার উপর নির্ভরশীল হওয়ার সম্ভাবনা আরও গুরুত্বের সঙ্গে যাচাই করা হবে। তাই যারা আগামী মাসগুলোতে আবেদন করার পরিকল্পনা করছেন, তাদের নতুন নিয়ম ও হালনাগাদ ফর্ম সম্পর্কে আগে থেকেই প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে শুরু হলো নতুন অধ্যায়। অনির্দিষ্ট সময় থাকার সুযোগ শেষ করে কড়া সময়সীমা নির্ধারণ করেছে ডিএইচএস। একই সঙ্গে বাড়ছে নিরাপত্তা যাচাই ও ফেডারেল তদারকি। নতুন নিয়মে কারা সবচেয়ে বেশি প্রভাবিত হবেন তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বড় পরিবর্তন আনছে ট্রাম্প প্রশাসন। ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি বা ডিএইচএস ঘোষণা দিয়েছে, দীর্ঘদিন ধরে চালু থাকা ডিউরেশন অফ স্ট্যাটাস বা অনির্দিষ্ট সময় অবস্থানের নিয়ম বাতিল করা হচ্ছে। এর ফলে এখন থেকে এফ, জে ও আই ক্যাটাগরির ভিসাধারীরা নির্দিষ্ট সময়ের বেশি যুক্তরাষ্ট্রে থাকতে পারবেন না। নতুন নিয়ম অনুযায়ী এফ ভিসার শিক্ষার্থী এবং জে ভিসার এক্সচেঞ্জ ভিজিটরদের সর্বোচ্চ 4 বছরের জন্য যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি দেওয়া হবে, অথবা তাদের নির্ধারিত শিক্ষা বা বিনিময় কর্মসূচির মেয়াদ যেটি আগে শেষ হবে। এরপর পড়াশোনা বা গবেষণা চালিয়ে যেতে চাইলে সরাসরি ইউএসসিআইএস এর কাছে এক্সটেনশন অফ স্টে বা অবস্থানের মেয়াদ বাড়ানোর আবেদন করতে হবে। এছাড়া পড়াশোনা শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্র ছাড়ার প্রস্তুতি, অন্য প্রতিষ্ঠানে স্থানান্তর বা ভিসার ধরন পরিবর্তনের জন্য যে 60 দিন গ্রেস পিরিয়ড ছিল সেটা কমিয়ে 30 দিন করা হয়েছে। একই সঙ্গে শিক্ষা কর্মসূচি পরিবর্তনের ক্ষেত্রেও নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
ডিএইচএস সেক্রেটারি মার্কোয়েন মুলিন বলেন, 1978 সাল থেকে চালু থাকা পুরনো ব্যবস্থা অনেককে বছরের পর বছর বিভিন্ন কোর্সে ভর্তি থেকে যুক্তরাষ্ট্রে অবস্থান করার সুযোগ দিয়েছে। তার দাবি, নতুন নিয়ম অভিবাসন জালিয়াতি কমাবে, নিয়মিত নিরাপত্তার যাচাই নিশ্চিত করবে এবং আন্তর্জাতিক শিক্ষার্থীরা যাতে মূল উদ্দেশ্য পড়াশোনা শেষ করে নিজ দেশে ফিরে যাওয়া সেটি নিশ্চিত করবে। ফেডারেল রেজিস্টারে প্রকাশের 60 দিন পর নতুন নিয়ম কার্যকর হবে। বর্তমানে ডিউরেশন অফ স্ট্যাটাস ব্যবস্থায় যুক্তরাষ্ট্রে অবস্থানরত শিক্ষার্থীরাও স্বয়ংক্রিয়ভাবে নতুন নিয়মের আওতায় আসবেন এবং তাদের অনুমোদিত অবস্থানের মেয়াদ কার্যকর তারিখ থেকে সর্বোচ্চ 4 বছর পর্যন্ত সীমাবদ্ধ হবে। আমেরিকার 4 অঙ্গরাজ্যের ভোটার তালিকা নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। ডিএইচএস এর দাবি, প্রাথমিক পর্যালোচনায় 2,56,000-এর বেশি মার্কিন নাগরিক নন এমন ব্যক্তির নাম ভোটার তালিকায় থাকতে পারে। যদিও সংস্থাটি বলছে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং পরিচয় যাচাই চলবে। এই দাবির পেছনে তথ্য, সংশ্লিষ্ট অঙ্গরাজ্যগুলোর প্রতিক্রিয়া এবং সম্ভাব্য প্রভাব নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আমেরিকার 4টি অঙ্গরাজ্যের ভোটার তালিকা নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। মার্কিন ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি বা ডিএইচএস দাবি করেছে, প্রাথমিক পর্যালোচনায় ক্যালিফোর্নিয়া, নিউ জার্সি, নেভাদা ও পেনসিলভানিয়ার ভোটার তালিকায় 2,56,000-এর বেশি মার্কিন নাগরিক নন এমন ব্যক্তি নিবন্ধিত থাকতে পারেন। ডিএইচএস জানিয়েছে, ভোটার নিবন্ধনের তথ্যের সঙ্গে ফেডারেল অভিবাসন রেকর্ড মিলিয়ে এই প্রাথমিক ফল পাওয়া গেছে। এর মধ্যে হাজার হাজার ব্যক্তির নাম, জন্ম তারিখ, ঠিকানা এবং সোশ্যাল সিকিউরিটি নম্বর অভিবাসন বিভাগের রেকর্ডের সঙ্গে মিলে গেছে বলে দাবি করা হয়েছে। সংস্থাটির সংশ্লিষ্ট অঙ্গরাজ্যগুলোর নির্বাচন কর্মকর্তাদের কাছে চিঠি পাঠিয়ে এইসব তথ্য যৌথভাবে যাচাই করার আহ্বান জানিয়েছে। তবে ডিএইচএস স্পষ্ট করেছে, এটি এখনো প্রাথমিক পর্যালোচনা। পরিচয় নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো ব্যক্তিকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে না। কারণ যুক্তরাষ্ট্রে অনেক বৈধ স্থায়ী বাসিন্দা, কর্ম অনুমতিপ্রাপ্ত ব্যক্তি এবং নির্দিষ্ট ভিসাধারীরাও বৈধভাবে সোশ্যাল সিকিউরিটি নম্বর থাকতে পারে। তাই শুধু একটি তথ্যের ভিত্তিতে কাউকে অযোগ্য ঘোষণা করা হবে না। ডিএইচএস এর মতে, ফেডারেল নির্বাচনে শুধুমাত্র মার্কিন নাগরিকদের ভোট দেওয়া নিশ্চিত করা নির্বাচন ব্যবস্থার প্রতি জন আস্থা বজায় রাখতে গুরুত্বপূর্ণ। এই লক্ষ্যে অঙ্গরাজ্যগুলোর সঙ্গে তথ্য ভাগাভাগি করে ভোটার তালিকা যাচাইয়ের প্রক্রিয়া এগিয়ে নিতে চায় সংস্থাটি। এদিকে সংশ্লিষ্ট 4 অঙ্গরাজ্যের কর্মকর্তাদের 24 জুলাইয়ের মধ্যে ডিএইচএস এর সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। বিষয়টি ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে নির্বাচন নিরাপত্তা ও ভোটার যোগ্যতা নিয়ে রাজনৈতিক বিতর্ককেও আরও তীব্র করে তুলেছে। আমেরিকায় সারা বছর ডেলাইট সেভিং টাইম চালুর প্রস্তাব নতুন করে আলোচনার কেন্দ্রে। প্রতিনিধি পরিষদে বিলটি পাশ হলেও এখন নজর সিনেটের সিদ্ধান্তে। তবে এই পরিবর্তন নিয়ে উদ্বেগ জানিয়েছে বিমান সংস্থাগুলো। তাদের মতে, ফ্লাইট সূচি, টিকিট বুকিং, ক্রু ব্যবস্থাপনা ও আন্তর্জাতিক সময়সূচিতে বড় ধরনের পরিবর্তন আনতে সময় লাগবে। বিলটি আইনে পরিণত হলে যুক্তরাষ্ট্রের সময় ব্যবস্থায় আসতে পারে বড় পরিবর্তন। যুক্তরাষ্ট্রে ডে লাইট সেভিং টাইম বা ডিএসটি সারা বছর চালু করার প্রস্তাব নতুন করে আলোচনায় এসেছে। প্রতিনিধি পরিষদে বিলটি পাশ হওয়ার পর এখন এটি সিনেটের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সিনেটে পাশ হলে বিলটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের জন্য যাবে। তবে প্রস্তাবটি ঘিরে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। বিলটির সমর্থকদের দাবি, সারা বছর ডেলাইট সেভিং টাইম চালু হলে শীতকালেও সূর্যাস্ত হবে দেরিতে। এতে বিদ্যুৎ সাশ্রয় হতে পারে এবং সন্ধ্যার সময় মানুষ বেশি সময় দিনের আলো পাবে। তবে সমালোচকদের মতে এর ফলে শীতের সকালে দীর্ঘ সময় অন্ধকার থাকবে, যা শিশুদের স্কুলে যাওয়া, কর্মজীবীদের যাতায়াত এবং জনস্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এদিকে সবচেয়ে বড় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিমান শিল্প। এয়ারলাইন্স ফর আমেরিকা নামের সংগঠন জানিয়েছে, সময় ব্যবস্থায় স্থায়ী পরিবর্তন এলে ফ্লাইট সূচি, রিজার্ভেশন সিস্টেম, ক্রু ব্যবস্থাপনা, বেতন কাঠামো এবং আন্তর্জাতিক সময়সূচির সঙ্গে সমন্বয় করতে ব্যাপক পরিবর্তন আনতে হবে। তাদের দাবি, পুরো প্রক্রিয়া বাস্তবায়নে 24 মাস পর্যন্ত সময় লাগতে পারে।
যদিও কিছু বিমান খাতের বিশ্লেষক মনে করছেন 6 মাস থেকে 1 বছরের মধ্যেই প্রয়োজনীয় পরিবর্তন সম্পন্ন করা সম্ভব। তবে তারা স্বীকার করছেন এমন পরিবর্তন বাস্তবায়নে বড় ধরনের প্রযুক্তিগত ও পরিচালনাগত সমন্বয় প্রয়োজন হবে। এখন সিনেটে বিলটির ভবিষ্যৎ কি হয় সেদিকেই নজর রয়েছে। আইন হিসেবে পাশ হলে যুক্তরাষ্ট্রের সময় ব্যবস্থায় এটি হবে কয়েক দশকের অন্যতম বড় পরিবর্তন। যুক্তরাষ্ট্রে সাইক্লোস্পোরিয়াসিস সংক্রমণের উৎস খুঁজতে গিয়ে নতুন তথ্য দিয়েছে রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র এবং খাদ্য ও ওষুধ প্রশাসন। সংস্থাগুলোর প্রাথমিক তদন্তে দেখা গেছে টাকো বেলের কয়েকটি শাখায় পরিবেশিত কুচি করা আইসবার্গ লেটুস থেকেই এই পরজীবী সংক্রমণ ছড়িয়ে থাকতে পারে। সিডিসি জানিয়েছে ইন্ডিয়ানা, কেন্টাকি, মিশিগান, ওহাইও ও ওয়েস্ট ভার্জিনিয়ার টাকো বেল রেস্তোরাঁর খাবার খাওয়া অন্তত 1644 জন এই প্রাদুর্ভাবের সঙ্গে যুক্ত। এর মধ্যে 94 জনকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। এফডিএর তদন্তে জানা গেছে আক্রান্ত শাখাগুলোতে ব্যবহৃত আইসবার্গ লেটুস মেক্সিকোর একটি সরবরাহকারী প্রতিষ্ঠানের মাধ্যমে এসেছে। তবে প্রতিষ্ঠানটির নাম এখনো প্রকাশ করা হয়নি। সম্ভাব্য দূষিত পণ্য বাজারে আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং সীমান্তে এসব লেটুসের উপর অতিরিক্ত নজরদারিও বাড়ানো হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে টাকো বেল সংশ্লিষ্ট লেটুস সরবরাহ সাময়িকভাবে বন্ধ করেছে। একই সঙ্গে সিডিসি মিশিগান সহ 5 অঙ্গরাজ্যের টাকো বেল শাখায় আপাতত কুচি করা আইসবার্গ লেটুস না খাওয়ার পরামর্শ দিয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের 34টি অঙ্গরাজ্যে সাইক্লোস্পোরিয়াসিসের সংক্রমণ শনাক্ত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এ রোগে পানির মতো ডায়রিয়া, তীব্র ক্লান্তি ও ক্ষুধা মন্দার মতো উপসর্গ দেখা দিতে পারে। আমেরিকার জ্বালানির দাম বেড়ে যাওয়ায় করদাতাদের জন্য নতুন স্বস্তির খবর দিয়েছে আইআরএস। গাড়ির ব্যবসায়িক ব্যবহার, চিকিৎসা এবং স্থানান্তরজনিত ভ্রমণের মাইলেজ কর ছাড়ের হার বাড়ানো হয়েছে, যা 1 জুলাই 2026 থেকে কার্যকর। নতুন এই সিদ্ধান্তে কারা কতটা কর সুবিধা পাবেন এবং কিভাবে এটি আপনার ট্যাক্স রিটার্নে প্রভাব ফেলবে, জানুন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের জ্বালানির দাম বেড়ে যাওয়ায় করদাতাদের জন্য বড় স্বস্তির ঘোষণা দিয়েছে ইন্টারন্যাশনাল রেভিনিউ সার্ভিস বা আইআরএস। ব্যবসায়িক কাজে ব্যক্তিগত গাড়ি ব্যবহারের ক্ষেত্রে প্রতি মাইলে কর ছাড়ের হার বাড়ানো হয়েছে। আইআরএস জানিয়েছে জ্বালানির সাম্প্রতিক মূল্য বৃদ্ধির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী ব্যবসায়িক কাজে গাড়ি ব্যবহারের জন্য প্রতি মাইলে 72.5 সেন্ট থেকে বাড়িয়ে 76 সেন্ট কর ছাড় দেওয়া হবে। এছাড়া চিকিৎসা এবং স্থানান্তর সংক্রান্ত যাতায়াতের ক্ষেত্রেও কর ছাড় বেড়েছে। এইসব ক্ষেত্রে প্রতি মাইলে 20.5 সেন্ট থেকে বাড়িয়ে 23.5 সেন্ট করা হয়েছে। নতুন হার চলতি মাস থেকেই কার্যকর হয়েছে এবং 1 জুলাই 2026 থেকে এটি পূর্ববর্তী সময়ের জন্য প্রযোজ্য হবে। অর্থাৎ জুলাইয়ের শুরু থেকে করা যোগ্য যাতায়াতের হিসেবেও নতুন হার অনুযায়ী কর ছাড় দাবি করা যাবে। বিশেষজ্ঞদের মতে 2022 সালের পর এই প্রথম বছরের মাঝামাঝি সময়ে স্ট্যান্ডার্ড মাইলেজ রেটে পরিবর্তন আনলো আইআরএস। এদিকে ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহে বিঘ্ন ঘটায় যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর তথ্য অনুযায়ী বর্তমানে দেশ জুড়ে প্রতি গ্যালন গ্যাসের গড় মূল্য $3.943, যা 1 বছর আগের তুলনায় প্রায় 24.7% বেশি। যদিও গত 1 মাসে গ্যাসের দাম কিছুটা কমেছে, তবু জ্বালানির উচ্চ মূল্যস্ফীতির কারণে সামগ্রিক মূল্যস্ফীতি এখনও 3.5% রয়েছে, যা ফেডারেল রিজার্ভের 2% লক্ষ্যমাত্রার চেয়েও বেশি। কানাডার দাবানলের ধোঁয়ায় আমেরিকা সহ বহু অঙ্গরাজ্যে বায়ুর মান বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। নিউ ইয়র্ক, মিশিগান, ইলিনয় সহ বিভিন্ন এলাকার স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে। কর্তৃপক্ষ বাসিন্দাদের অপ্রয়োজনীয় বাইরে না যাওয়া এবং প্রয়োজনে N95 মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে। বিস্তারিত প্রতিবেদনে। কানাডার দাবানলের ধোঁয়ায় আবারও বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ অঞ্চল। গ্রেট লেকস থেকে শুরু করে পূর্ব উপকূলের বিভিন্ন এলাকায় ঘন ধোঁয়ায় আকাশ অন্ধকার হয়ে গেছে। কমে গেছে দৃশ্যমানতা আর বাতাসের মান নেমে গেছে অস্বাস্থ্যকর থেকে বিপজ্জনক পর্যায়ে। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে মিশিগান, মিনেসোটা, ইলিনয়, উইসকনসিন, নিউ ইয়র্ক ও পেনসিলভানিয়ায়। আবহাওয়াবিদরা জানিয়েছেন মিশিগানে ডেট্রয়েটে কিছু এলাকায় দৃশ্যমানতা মাত্র আধা মাইল পর্যন্ত নেমে আসে।
এক পর্যায়ে শহরটির বায়ু দূষণের মাত্রা বিশ্বের বড় শহরগুলোর মধ্যে অন্যতম খারাপ অবস্থানে পৌঁছে যায়। বিশেষজ্ঞদের সতর্কবার্তা, দাবানলের ধোঁয়ায় থাকা অতি ক্ষুদ্র কণাগুলো ফুসফুসের গভীরে প্রবেশ করে রক্ত প্রবাহে মিশতে পারে। এতে শ্বাসকষ্ট, হৃদরোগ, ফুসফুসের জটিলতা এবং দীর্ঘমেয়াদী নানা স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে। সাম্প্রতিক এক গবেষণায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে দাবানলের ধোঁয়ার দীর্ঘমেয়াদী প্রভাবে প্রতি বছর গড়ে 24,000-এর বেশি মানুষের মৃত্যু ঘটে। এদিকে নিউ ইয়র্কে ঘন ধোঁয়ায় ম্যানহাটানের স্কাই লাইনও আংশিকভাবে আড়াল হয়ে যায়। পরিস্থিতি মোকাবেলায় শহর জুড়ে কুলিং সেন্টার চালু করা হয়েছে এবং জনস্বাস্থ্য কর্মকর্তারা অপ্রয়োজনীয় বাইরে না যাওয়া ও প্রয়োজনে N95 বা KN95 মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন। নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, অনেক স্কুল, পার্ক ও সরকারি কার্যক্রম সাময়িকভাবে ঘরের ভেতরে স্থানান্তর করা হয়েছে। আবহাওয়া কর্মকর্তাদের আশঙ্কা, কানাডায় দাবানল পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত বাতাসের দিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে ধোঁয়া আগামী কয়েক সপ্তাহ, এমনকি কয়েক মাসও যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে ফিরে আসতে পারে। কানাডার ভয়াবহ দাবানলের ধোঁয়ায় আবারও বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্য। ডেট্রয়েট সহ বিভিন্ন এলাকায় বাতাসের মান মারাত্মকভাবে খারাপ হয়ে পড়েছে। শুধু বাইরে নয়, কারখানার ভেতরেও ধোঁয়া ঢুকে পড়ায় শ্বাস নিতে কষ্ট হচ্ছে বলে অভিযোগ করেছেন অটো শিল্পের শ্রমিকরা। স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, একাধিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের কর্মীরা জানিয়েছেন, কারখানার ভেতরে প্রচণ্ড গরম, আর্দ্রতা ও ধোঁয়ার কারণে কাজ করা কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে হাঁপানি ও শ্বাসকষ্টে ভোগা কর্মীরা বেশি ঝুঁকিতে রয়েছেন। অনেকেই বাধ্য হয়ে মাস্ক পরে কাজ করছেন এবং কর্মঘণ্টা কমানোর দাবি জানিয়েছেন। ইউনাইটেড অটো ওয়ার্কার্স বা UAW ইউনিয়নের সভাপতি শন ফেইন বলেছেন, যদি কারখানার বায়ু চলাচল ব্যবস্থা ধোঁয়া নিয়ন্ত্রণে ব্যর্থ হয়, তাহলে শ্রমিকদের নিরাপত্তার স্বার্থে কারখানা সাময়িকভাবে বন্ধ রাখা উচিত। তবে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর দাবি, কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। তারা জানিয়েছে, কারখানার ভেতরে বাতাসের মান নিয়মিত পরীক্ষা করা হচ্ছে এবং এখন পর্যন্ত তা OSH এর নির্ধারিত নিরাপদ সীমার মধ্যেই রয়েছে। আবহাওয়াবিদরা সতর্ক করে বলেছেন, কানাডার দাবানল পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ধোঁয়ার প্রভাব কমবে না। বাতাসের গতিপথ বদলালেই আবারও ধোঁয়া যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। তাই বাসিন্দাদের অপ্রয়োজনে বাইরে না যাওয়া এবং প্রয়োজনে মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। ফ্লোরিডায় শ্যালিকা হত্যার অভিযোগে অভিযুক্ত এক বাংলাদেশিকে রাজ্যের বিচারক প্রক্রিয়া শেষ হলে নিজেদের হেফাজতে নিতে চায় যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট। DHS এর দাবি, তিনি আগে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত হয়েছিলেন, পরে আবার অবৈধভাবে দেশে প্রবেশ করেন। বর্তমানে তিনি প্রথম ডিগ্রি হত্যা মামলায় অভিযুক্ত। কি বলছে DHS এবং মামলার সর্বশেষ অগ্রগতি জানুন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় শ্যালিকাকে হত্যার অভিযোগে অভিযুক্ত এক বাংলাদেশি অবৈধ অভিবাসীকে রাজ্য সরকারের কাছে থেকে নিজেদের হেফাজতে চেয়েছে মার্কিন ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি। DHS জানিয়েছে, অভিযুক্ত আকবর মিয়া, যিনি শাহিদুল ইসলাম নামেও পরিচিত ছিলেন, তার বিরুদ্ধে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট একটি ডিটেইনার জারি করেছে। ফ্লোরিডায় বিচারিক কার্যক্রম শেষ হলে তাঁকে ফেডারেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের অনুরোধ জানানো হয়েছে। তদন্তে জানা গেছে, আকবর মিয়া প্রথম 2016 সালে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। 2018 সালে তাঁকে গ্রেফতার করে আইস এবং পরে অভিবাসন আদালত তাকে বহিষ্কারের আদেশ দেয়। 2019 সালে তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানো হলেও অভিযোগ রয়েছে তিনি পরে অবৈধভাবে আবারও যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। DHS এর দাবি, 2022 সালে বাইডেন প্রশাসনের সময় তিনি মুক্ত অবস্থায় যুক্তরাষ্ট্রে থাকার সুযোগ পান। প্রসিকিউটরদের অভিযোগ, 2025 সালের মে মাসে ফ্লোরিডার লেক কাউন্টিতে নিজের শ্যালিকা মনিকা ইসলামকে গুলি করে হত্যা করেন আকবর মিয়া। পরে ঘটনাস্থল থেকে পালিয়ে নিউ ইয়র্কে গেলেও US মার্শাল সার্ভিস তাকে গ্রেফতার করে ফ্লোরিডায় ফিরিয়ে আনে।
তদন্তকারীরা জানিয়েছেন, অভিযুক্তের গাড়ি থেকে নিহতের ডিএনএ, গুলির চিহ্ন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়েছে। এছাড়া হত্যাকাণ্ডের দিন সকালে তার করা একাধিক সন্দেহজনক ইন্টারনেট অনুসন্ধানের তথ্যও তদন্তে উঠে এসেছে। বর্তমানে আকবর মিয়ার বিরুদ্ধে পরিকল্পিত প্রথম ডিগ্রি হত্যার অভিযোগে মামলা চলছে। প্রসিকিউটররা তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আবেদন করেছেন। নিউ ইয়র্কের ইস্ট ভিলেজে এক মার্সিডিজ চালক ও স্কেটবোর্ডারের সংঘর্ষের ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। তর্ক থেকে শুরু হওয়া এই ঘটনায় স্কেটবোর্ড দিয়ে গাড়িতে হামলা, পাল্টা আঘাত এবং শেষ পর্যন্ত চালককে হেডলকে অচেতন করে দেওয়ার দৃশ্য ধরা পড়েছে। পুলিশ জানিয়েছে, চালক হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও অভিযুক্ত স্কেটবোর্ডার ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। তদন্ত চলছে। নিউ ইয়র্কের ব্যস্ত ইস্ট ভিলেজ এলাকায় এক মার্সিডিজ এসইউভি চালক ও এক স্কেটবোর্ডারের মধ্যে ঘটে যাওয়া তুমুল সংঘর্ষের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। মাত্র 1 মিনিটের এই ভিডিও ইতোমধ্যে লাখো মানুষ দেখেছেন এবং ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনাও শুরু হয়েছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী সেন্ট মার্কস প্লেস এলাকায় গাড়ি চালক ও স্কেটবোর্ডারের মধ্যে প্রথমে তর্ক বিতর্ক শুরু হয়। অভিযোগ, গাড়িটি স্কেটবোর্ডার ও তার এক সঙ্গীর খুব কাছ দিয়ে চলে যায়। এক পর্যায়ে উত্তেজিত স্কেটবোর্ডার নিজের স্কেটবোর্ড দিয়ে মার্সিডিজ গাড়ির সামনের উইন্ডশিল্ডে আঘাত করেন। এরপর পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। ভিডিওতে দেখা যায় গাড়ি চালক গাড়ি থেকে নেমে স্কেটবোর্ডটি তুলে নিয়ে স্কেটবোর্ডারকে আঘাত করেন। পরে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে স্কেটবোর্ডার চালককে মাটিতে ফেলে আবারও স্কেটবোর্ড দিয়ে আঘাত এবং পরে তাকে হেডলকে আটকে রাখেন। এ সময় গাড়িতে থাকা এক নারী বারবার সংঘর্ষ থামানোর জন্য চিৎকার করছিলেন। নিউ ইয়র্ক পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে পৌঁছে তারা চালককে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তার অবস্থা বর্তমানে স্থিতিশীল। তবে স্কেটবোর্ডার পুলিশ পৌঁছানোর আগেই ঘটনাস্থল ছেড়ে চলে যান। পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। কী কারণে এই সংঘর্ষের সূত্রপাত হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। ভাইরাল ভিডিওটি ইতোমধ্যে সামাজিক মাধ্যমে কয়েক মিলিয়নের বেশি বার দেখা হয়েছে এবং ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। এই ছিল বাংলা ওয়ান টিভি প্রাইম টাইম নিউজে। পরবর্তী প্রাইম টাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ সোহাগ শিকদার। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।